আর ইউ ডিসেন? ইয়েস, আমরা কিরণ চ্যাটার্জিকে তোমার বাড়ির ভেতর থেকে অ্যারেস্ট করেছি। ডু ইউ নো হিম? কিরণ? কিরণ কোথা থেকে এলো? কিভাবে এলো সে? তবে সেসব অনেক পরের কথা। তার আগে মামনি সেদিন বাড়ির ভেতর অপেক্ষা করছিলেন তার ছেলের জন্য। ওই যদি খোকা বৌমাকে নিয়ে এখানে এসে ওঠে, তাহলে তারই একদিন কি ছেলেরই একদিন। নমস্কার, আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস কড়ি দিয়ে কিনলামের দ্বিতীয় খণ্ড। তাহলে আসুন শুনে নেওয়া যাক আজকের পর্ব। আজকের পর্বে সতী কোথায় যাবে? লক্ষ্মীদের বাড়ি নাকি নিজের শ্বশুর বাড়ি? শুরু করছি আজকের পর্ব। হ্যাঁ, তবে মামনি সেদিন অত্যন্ত রেগেই গিয়েছিলেন। যে ছেলের বউ তাকে ছেড়ে ঘর থেকে চলে যায়, সেই ছেলের বউকে সেই ছেলে তার অবাধ্য হয়ে বাড়ি ফিরিয়ে আনবে না, এটা মামনি কিছুতেই মেনে নেবেন না। তাই তিনি ভেবেছিলেন তাঁরই একদিন কি তার ছেলেরই একদিন, যদি সে বউ নিয়ে বাড়ি ফেরে। নিজের মাকেও হলো না, আর যত আপনার হলো কিনা সেই বউ, লাথি মেরে অমন বউর দেমাগ ভেঙে দেবেন না তিনি? নদিদি ঠিকই বলেছিল, আদর দিয়ে তিনি মাথা খারাপ করে দিয়েছেন বউয়ের। আমরাও তো একদিন বউ ছিলাম, আমরাও তো একদিন নতুন বউ সেজে শ্বশুর ঘর করতে এসেছিলুম। কই বলুক দেখি কেউ, শাশুড়ির সামনে কখনো মুখ তুলে কথা বলেছি? একদিনের তরে কখনো দিনের বেলা বরের মুখে মুখ দিয়ে দরজায় হুড়কো দিয়ে শুয়েছি? কর্তা একদিন বলেছিলেন, একটা পান দিয়ে যেও তো বউ খাবার পর। তা সেই পান তিনি চাকরের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, তবুও দিনের বেলা মুখ দেখাননি কর্তাকে। এই তো এত বাড়ি রয়েছে ভবানীপুরে, এই চাউলপট্টির চাটুজ্যেরা রয়েছে, চরকডাঙ্গার মিত্তিররা রয়েছে, তাদের বাড়ির ভেতরে গিয়ে মামনি দেখেছেন। আহা, কেমন লক্ষ্মী লক্ষ্মী বউ সব। ভেতর বাড়িতে গেলে শাশুড়ি একে একে ডাকেন সব বউদের, সবাই এসে সামনে ঘোমটা দিয়ে দাঁড়ায়। শাশুড়ি বলে, মাসিমাকে প্রণাম করো বৌমা। শাশুড়ির মুখ থেকে কথা থামতে না থামতেই বউরা সব পায়ের ধুলো নিয়ে প্রণাম করে। তারা বলে, দিদি তোমার বউ পোয়াতি হলো নাকি আবার? কি সব সুখের সংসার, দেখলেও চোখ জুড়িয়ে যায়। নাতি পুতি হয়ে ঘর ভরে গেছে, যেমন পোড়া কপাল তার। বউ আসবার পর থেকেই যেন অলক্ষ্যে এসে ঢুকেছে তার সংসারে। গেল বছর তো বোমার ভয়ে সবাই চলে গিয়েছিল কলকাতা ছেড়ে। চাউলপট্টির ওরা গিয়েছিল মধুপুরে, চরকডাঙ্গার মিত্তিরা গিয়েছিল গিরিডিতে, নদিদিও গিয়েছিল ঘাটশিলায়। যাবার আগে পই পই করে বলেছিল, চল নয়ন চল, তুইও আমাদের সঙ্গে চল। কার জন্য সংসার আগলে রয়েছিস তুই? কার জন্য আবার নদিদি? সোনার জন্য। তা সোনার বিয়ে দিয়েছিস, বউ এসেছে, এখন তুই তাদের দেখবি? চিরকালটা কি সংসার নিয়ে কেবল থাকবি তুই? মামনি বলেছিল, ছেলে যে আমার কাঁটা নদিদি, লোকের মেয়ে কাঁটা হয়, আমার ছেলেই কাঁটা। নদিদি বলেছিল, তা সে ছেলের কথা তোর বউই বুঝবে, তুই বা কেন জড়িয়ে আছিস শুনি? তোর কিসের টান? ধাড়ি ছেলে হলো, এখনো নিজের জিনিস নিজে বুঝে নিতে শিখলে না। তারপর একটু থেমে নদিদি বলেছিলেন, তা তো ছেলের বই বা আবার এইখানে থাকবে কোন সুখে? বাড়ি ঘরদর সব চাবি দিয়ে চল। মামুনি বলেছিল, এই এতগুলো বাড়ি, এতগুলো ভাড়াটে, আমি চলে গেলে কি চলে নদিদি? তা তোর সরকার বাবু আছে কি করতে? আমারও তো বাড়ি রয়েছে, ভাড়াটেও রয়েছে, বাড়ি গেলে বাড়ি আসবে বাচ্চা,
কিন্তু প্রাণ গেলে কি আর প্রাণ আসবে? তারপর সতীর ঘরে গিয়ে সতীকে ডেকে নদিদি বলেছিল, তা হ্যাঁ গা বৌমা, তোমার এই বুড়ি শাশুড়ি, তার দিকে তোমরা একটু দেখো না বাছা। তুমিও তো একদিন শাশুড়ি হবে, তখন আবার তোমার ব্যাটার বউ এলে এই হেনস্থা করবে তো? সেসব কথা একবার মনে পড়ে না তোমাদের বাছা? কি আর বলবো। সতী তখন কোনো উত্তরই দেয়নি। নদিদি বলেছিল, অনেক তপস্যা করলে লোকে এমন শাশুড়ি পায় বাছা, এটা জেনে রেখো। এখন বুঝছো না তো? দাঁত থাকতে দাঁতের মূল্য কেউ বোঝে না, বাসি বলে তখন আমার কথাটা বুঝবে। সেই নদিদি রায় এতদিন কলকাতায় ছিল না, এতদিন পর আবার ফিরে এসেছে। চাউলপট্টির চাটুজে গিন্নিরা, চড়কডাঙ্গার মিত্তির গিন্নিরা, ওরাও আবার ফিরে এসেছে। এইসব কথা চাপা থাকে না কখনো। কোথা থেকে কোন কান দিয়ে যে কোন কানে গিয়ে ওঠে তাও কেউ বলতে পারে না। মামুনি কারুর বাড়ি যেতেন না, সকলের বাড়ি যাওয়া ছেড়ে দিলেন। কিন্তু লোকে তবু শুনবে কেন? চাটুজে গিন্নি একদিন এসে খুব মায়া কান্না কেঁদে গেল। বললে, আহা, সবই শুনলুম দিদি, শুনে পর্যন্ত মুখে আমার আর ভাত রোচে না। তাই বলছিলুম আমার বেয়ানকে, বলছিলুম দিদির মতো শাশুড়ি পেয়ে যে বউ ঘর করতে পারলে না, তার কপালে অনেক দুঃখ আছে ভাই। তারপরেই ঠিক আসল কথাটা বেরোলো। মুখ নিচু করে বললে, তা বউ গেল কোথায়? খোঁজ খবর কিছু পেয়েছো দিদি? ঘোষগিন্নি কিছুই বললেন না। চাটুজ্যেগিন্নি নিজেই বললেন, তা তুমি বা কেমন করে জানবে দিদি? ভাতারকে যাদের মনে ধরে না, তারা আর বলে কয়ে কি যায়? তারপর নিজেই আবার চাটুজ্যেগিন্নি বললে, শুনলুম নাকি ফিরিঙ্গিদের আপিসে চাকরি নিয়েছে। আমার তো বাবা বিশ্বাস হলো না দিদি। চাকরি করতে যাবে কোন দুঃখে? তুমিই বলো না। সেই কথাই আছে না, বাড়ির বউ ঘর ভাঙানি, এ হলো তাই, নিঘাত তাই। তোমার ছেলেকে একটু চোখে চোখে রেখো দিদি, আজকালকার ছেলে, ও কিছু বলা যায় না। আমার মা বলতো, যা যাওলি আপনাউলি ননদ মাগি পর, শাশুড়ি মাগি গেলে পরে হব স্বতন্তর। এও হয়তো তাই দিদি। তা চড়কডাঙ্গার মিত্তির গিন্নিও একদিন এসেছিল। সাধারণত এত আসা যাওয়া নেই এই বাড়িতে। ঘোষগিন্নি নিজেই কারোর বাড়িতে যান না, কিন্তু গরজ বড় বালায়। মিত্তির গিন্নি এই কথা সেই কথার পর আসল কথাটা পারলে। বললে, তা বউকে দেখছি নে যে দিদি, বাপের বাড়ি গেছে বুঝি? ঘোষগিন্নি বললেন, হ্যাঁ। তাই এই সময় যে বাপের বাড়ি পাঠালে, পোয়াতি বুঝি? এমন অনেক আজে বাজে কথা সব বলে শেষকালে কোনোভাবেই কথা আদায় করতে না পেরে মিত্তির গিন্নি চলে গেল। কিন্তু নদিদি ঘাটশিলা থেকে এসেই একেবারে দৌড়ে এসেছে। বললে, তা হ্যাঁ রে নয়ন, যা শুনছি তা কি সত্যি? মামুনি বললে, হ্যাঁ সত্যি। তা কে বললে তোমাকে? এসব কি আর চাপা থাকে রে? ঢিঢি পড়ে গেছে কলকাতায়। কিন্তু কে ছড়ালে বলো তো? নদিদি বললে, তার লোকের কি আর অভাব আছে সংসারে? এসব খবর চাপা রাখবিই বা তুই কেমন করে? কিন্তু কেন এমন হলো? একটা বউ তাকে ঢিট করে রাখতে পারলি না? আমার পাঁচটা বউ ঘরে, একটু টু শব্দ করুক তো, মুখে জামা ঘষে দেব না? তা গেছে কোথায়? বাবার কাছে? নয়ন বললে, আমারই ভুল হয়েছে দিদি, আমি আদর দিয়ে বউকে মাথায় তুলেছিল। তা সে যা হবা তা তো হয়ে গেছে। এখন বেআই মশাইকে চিঠি লিখেছিস? নয়ন বললে, ও চামারদের নাম আর মুখে আনতে চায় না দিদি।
ও বউ আমার চুলোই যাক, জাহান্নামে যাক, আমি দেখতেও যাচ্ছি নে, শুনতেও যাচ্ছি নে। তা তোর ছেলে কি বলে? সোনার কথা ছেড়ে দাও নদিদি, সোনাকে আমার চেনো না তুমি। নদিদি বললে, তোর সোনাকে একবার আমার কাছে ডাক না, আমি কথা বলি তার সঙ্গে। এ আবার কি কথা, বাড়ির বউ বেরিয়ে যাবে? নয়ন বললে, তোমার কাছেই তাহলে বলি নদিদি, বউ বাপের কাছেও যায়নি, অন্য কারোর কাছে যায়নি, গেছে চাকরি করতে। নদিদি কথাটা শুনে গালে হাত দিলে, বললে, তুই যে অবাক করলি নয়ন, ঘোষ বাড়ির বউ চাকরি করছে? তবে আর বলি কি নদিদি, আমি লজ্জায় কোথাও বেরোতে পারি নে। ভবানীপুরে আমার মুখ দেখানো বন্ধ হয়ে গেছে সেই থেকে। তা চাকরি না হই করছে, কিন্তু রাত কাটায় কোথায়? নয়ন বললে, সেও আবার তোমায় খুলে বলতে হবে নদিদি, সাধ করে কি আমি তোমার সঙ্গে দেখা করতে পারি নে? আমি তো শুনেছি তুমি ফিরে এসেছো, কিন্তু কোন মুখে যাই তোমার কাছে বলো তো? আমার যে নিজের গালেই চড় মারতে ইচ্ছে করছে নিজের। না না, এমন বেবুঝ হলে তো চলবে না, তো ছেলেকে ডাক। ছেলেকে আর ডেকে কি করব নদিদি? ছেলে বলে নাকি সেই বউকে আবার বাড়িতে এনে তুলবে। নদিদি বললে, খবরদার খবরদার, অমন কাজ করিস নে নয়ন, অমন কাজও করিস নে, বার মুখো বউকে ঘরে ঠাঁই দিস নে। তার চেয়ে ছেলের তোর আবার বিয়ে দে, আমি তোকে ভালো মেয়ে এনে দেব। নয়ন বললে, সেইবার ব্যারিস্টারের কথায় এক বিয়ে দিয়েই ঠকেছি, আবার ঠকবো নাকি নদিদি? ঠকবি কেন, বেয়ায় বাজিয়ে নিবি। দেবে তবে ভালো, তবে না ছেলের বিয়ে দেবে? আমার 5 ছেলের বিয়ে তো আমি নিজেই দিয়েছি, একটাও ঠকেছি বলতে পারে কেউ? তারপর আর কথা না বাড়িয়ে নদিদি বললে, ডাক ডাক, তো ছেলেকে ডাক। কোথায় সে? পড়ছে? তা কি ছাই ভস্য পড়ে তো ছেলে দিনরাত শুনি? ও বই পড়ায় কাল হয়েছে তোর ছেলের, বেটা ছেলে অত পড়াশোনা কেন রে? এইবার এমন বউ করে দেব তোর ছেলের, দেখবি বউয়ের মুখে মুখ দিয়ে পড়ে থাকবে দিনরাত। তা সেটাই কি আর ভালো ন দিদি? ভালো নয়? কি বলিস তুই? আমার ছেলেদের দেখিস নি? মা অন্ত প্রাণ সব, দিন রাত মা তুমি কি খাবে, মা তুমি কি পড়বে। কেউ বলতে পারে আমার ছেলেরা মাগ মুখো? তা তোর ছেলে কোথায়? নয়ন বললে, ছেলে তো সেখানেই গেছে। কোথায় গেছে? আবার কোথায়? বউর কাছে। আমাকে বলে গেছে আজকে বউ বাড়িতে এনে তুলবে। তা আমিও বলেছি, বউ যদি তুই আনিস তা তোরই একদিন কি আমারই একদিন। কখন আসবে? নয়ন বললে, তা সে তো সেই বেলা 11টায় গেছে, এখনো পর্যন্ত দেখা নেই। চাকরটাও হয়েছে আবার তার সোহাগের, সেও সঙ্গে গেছে। তা খাওয়া দাওয়া হয়নি এখনো? নয়ন বললে, কে জানে, ছেলের সঙ্গে আমার কথা বলতেও মন সরে না। অমন ছেলের মুখ দেখলেও পাপ ন দিদি। আমার ছেলে যদি আমার বশ হতো তাহলে আমার ভাবনা, ছেলে বসে নেই বলেই তো বউ আজ এত জো পেয়েছে। তোমায় আমি কি বলবো দিদি, আমার কত টাকা যে কত দিকে নয় ছয় হয়ে গেল, সে সমস্তই ওই ছেলের জন্য। কেন, তো ছেলে টাকা ওড়ায় নাকি? ছেলের যদি ওড়াবার প্রবৃত্তি হতো তাও বুঝতুম। এ নয় ছয় হয়ে গেল ন দিদি, 10 জনে লুটে পুটে খেলো। সে আবার কিরকম? আশ্চর্য, হয়তো কথাগুলো বলবার জন্যই একজন শ্রোতা খুঁজছিলেন নয়নরঞ্জিনী দাসী। সে যে কেউ হোক, কাউকে না বলতে পেরে যেন অসহায় বোধ করছিলেন।
আত্মীয় স্বজনহীন অবস্থায় গিরিশ ঘোষের বিধবা স্ত্রী সেই দিন বড় অপারগ হয়েই সব বলে ফেললেন। যেন এতদিনের সব কথা বলতে পেরে খানিকটা হালকা হতে পারলেন, খানিকটা স্বস্তি পেলেন। তা মামলা কর, পুলিশে খবর দে। নয়ন বললে, সবই হচ্ছে ন দিদি, আমি একলা মেয়ে মানুষ, আমি নিজে যা করতে পারি তাই করছি। আমার যে আর কেউ নেই, একলাই যে আমাকে সব করতে হচ্ছে। একলা ছাড়া দোগলা পাবো কোত্থেকে? কে আছে আমার? আমার ছেলে নেই, আমার বউ নেই, আমার টাকা ছিল, সম্পত্তি ছিল, আজ তাও নেই। কর্তা আমায় এ কী অবস্থায় ফেলে গেছেন বলতো? সংসার আমার মাথায় চাপিয়ে দিয়ে একলা চলে গেলেন। নদিদি অনেকক্ষণ ধরে সান্ত্বনা দিলেন। দুজনে ছোটবেলা থেকে এক পরিবারেই মানুষ, দুজনেই পরস্পরের সুখে দুঃখে চিরকাল দুজনকে দেখে এসেছে। নদিদি বললে, আচ্ছা দেখি, তোর ছেলে আসুক, তোর ছেলের সঙ্গে কথা বলে তবে আমি আজ বাড়ি যাব। হঠাৎ মামুনি বললেন, ওই গাড়ির আওয়াজ হলো, ওই বোধহয় এসেছে। তারপর ডাকলেন, কৈলাস, কৈলাস। কৈলাস আসতেই বললেন, যদি কেউ ঘরে আসে ঢুকতে দেবে নে বাড়িতে। নদিদি বললে, কেন রে, সোনা এলে ঢুকতে দেবে না? কি বলছিস তুই? তাহলে বউ নিয়েও যাবে কোথায়? নয়ন বললে, না, ওই বউকে নিয়ে এলে এখানে ঠাঁই হবে না তার, তা সে ছেলেই হোক আর যেই হোক। কিন্তু কৈলাস খানিক পর ফিরে এসে বললে, আগে না মামনি, ও দাদাবাবু নয়, ওই সাহেব পানা অন্য একজন লোক। কে সাহেব পানা লোক? উকিলবাবু? কৈলাস বললে, না, উকিলবাবুকে তো আমি চিনি, এ অন্য লোক, ওই ঘোষালবাবু না কি যেন একটা নাম বললে, আমি তাড়িয়ে দিয়েছি, বলেছি এখানে কেউ নেই, দেখা হবে না। মামুনি বললেন, বেশ করেছিস। কিন্তু শেষ পর্যন্ত সনাতনবাবু যখন এলেন তখন সন্ধে উতরে গেছে। নদিদির গাড়ি তখনও বাগানের মধ্যে দাঁড়িয়ে। কৈলাস গাড়ির আওয়াজ পেয়ে সদর গেটের দিকে দৌড়ে যাচ্ছিল, কিন্তু তার আগেই ট্যাক্সিটা ভেতরে ঢুকে পড়েছে। শম্ভু সামনেই বসেছিল, আর ভেতরের সিটে সনাতনবাবু হেলান দিয়ে শুয়েছিলেন। ওপর থেকে মামুনি তখন ডাকছেন, কৈলাস, কৈলাস। কৈলাস 3 লাফে দৌড়ে গিয়ে হাজির হয়েছে মামুনির কাছে। কে এলো রে? বৌদিমণিকে নিয়ে এসেছে দাদাবাবু। নদিদিও সব শুনছিল, বললে, তুই একটু মাথা ঠান্ডা কর নয়ন, হুট করে একটা কিছু করে ফেলিস নে, ছেলে বলে কথা, পেটের ছেলের অত অছেদ্দা করতে নেই। মামনি বললেন, না, খবরদার বলছি না, ও বউয়ের আমি মুখ দেখব না, ও হতভাগী যেখানে ছিল সেইখানেই গিয়ে উঠুক, আমি ছেলের নতুন করে আবার বিয়ে দেব। নদিদি বললে, তা বিয়ে দিস না, কে তোকে বারণ করেছে? কিন্তু তোর পেটের ছেলেকে তো বাড়িতে ঢুকতে দিবি, নইলে শেষকালে যে ছেলে বউ দুকুলি যাবে তোর। নদিদি ঠান্ডা মাথার লোক, কথাটা শুনে শান্ত হলেন মামনি। কৈলাস বললে, বৌদিমণি আসেনি মামনি, দাদাবাবু একলাই এসেছে, দাদাবাবুর গা দিয়ে রক্ত পড়ছে। রক্ত? নদিদি মামনি দুজনেই চমকে উঠলেন। কৈলাস বললে, শম্ভু আছে সঙ্গে, সে বললে মিলিটারির গাড়ি ধাক্কা লেগেছে রাস্তায়। সেই দিন যখন সনাতনবাবুকে ট্যাক্সি থেকে নামানো হলো তখন তিনি বেশ সচেতন ছিলেন, এমন কিছু লাগেনি। সনাতনবাবু বললেন, ও মিলিটারি লরির কোনো দোষ ছিল না মামনি, আমাদের ট্যাক্সিটারই দোষ ছিল। নদিদি বললে, তুমি একটু চুপ করো বাবা, তুমি এখন কথা বলো না, ডাক্তারকে খবর দিতে বল নয়ন। নদিদি সেই দিন ছিল, তাই বেশ সামলে নিলেন অবস্থাটা।
শম্ভুরও লেগেছিল বেশ, তবে সনাতন বাবুর মতো নয়। শম্ভু বললে, ধাক্কাটা পেছন দিকে লেগেছিল কি না, তাই দাদাবাবুরই বেশিটা লেগেছে। নদিদি বললে, কি সর্বনাশ হতো বলো দেখিনি, ভগবান বাঁচিয়ে দিয়েছেন। পোড়ামুখো গাড়িগুলোর যে কি হয়েছে, দিন রাত রাস্তায় ঘুরে ঘুরে কেবল মরে। তা শম্ভু ছিল বলে তাই রক্ষে। শম্ভুই হাসপাতালে নিয়ে গিয়েছিল, সেইখানে তারা ব্যান্ডেজ করে ছেড়ে দিয়েছে। তারপর আরেকটা ট্যাক্সি করে এইখানে এসেছে। একে সারাদিন খাওয়া নেই দাওয়া নেই, তার উপর আবার এই অপঘাত। সনাতনবাবুকে বড়ই কাতর দেখাচ্ছিল, ধরে ধরে সবাই তুললে ওপরে। বিছানায় শুইয়ে রাখা হলো। সনাতনবাবু চারিদিকে চেয়ে দেখছিলেন, বললেন, আমার কিচ্ছু হয়নি মামুনি, তোমরা কিছু ভেবো না। নদিদি বললে, তা বললে কি হয় বাছা, মায়ের প্রাণ কি তাই বললে মানতে চায়? সনাতনবাবু বললেন, মাসিমা আপনি বাড়ি যান, আমি তো বলছি আমার কিছু হয়নি, আমার এই হাতটাই শুধু একটু ব্যথা করছে, এটা সেরে যাবে, আপনি বাড়ি যান। নদিদি নয়নকে আড়ালে ডাকলে, ফিসফিস করে বললে, ছেলেকে যেন এখন কিছু বলতে যাস না নয়ন, তোকে যা বললুম তাই করিস। কিন্তু ওই বৌমাকে নিয়ে আমি এই বাড়িতে প্রাণ থাকতেও ঢুকতে দেব না, তা আমি বলে রাখছি নদিদি। সে যখন বউ আসবে তখন দেখা যাবে। তা সে বউ কোথায় এখন? নয়ন বললে, কে জানে নদিদি, সেসব খোঁজ রাখতেও আমার ভারী বয়ে গেছে। নদিদি আর বেশিক্ষণ দাঁড়াতে পারলে না, তারও বেটা আছে, বেটার বউ আছে। গাড়ি হাঁকিয়ে চলে গেল নদিদি। সেদিন সমস্ত দিন লক্ষ্মীদির বেশ খাটুনি গেছে। কাজও তো আর কম না, সমস্ত সংসারটা উঠিয়ে দিল্লি নিয়ে যাওয়া। দাতারবাবুকে দিয়ে কিছুই হবার নয়, সব লক্ষ্মীদিকে একলাই করতে হয়েছে। সুধাংশুরও সময় নেই। সুধাংশু অফিস থেকে টেলিফোন করে অর্ধেক কাজ সেরেছে। ভারী ভারী মালগুলো সব গুডস ট্রেনে যাবে। খাট, আলমারি, টেবিল, চেয়ার, ফার্নিচার কি আর কম তৈরি করিয়েছিল লক্ষ্মীদি এই কয় বছরে? আর শুধু ফার্নিচারই বা কেন, যে লক্ষ্মীদির কিছুই ছিল না, একটা ভাঙা তক্তপোষ নিয়ে এই বাড়িতে এসে উঠেছিল অনন্তর সঙ্গে, সেই লক্ষ্মীদিরই ফার্নিচারের স্টক আজ গুণে শেষ করা যায় না। তা দিনে দিনে শুধু অর্থই জমেনি, পরমার্থও জমেছে লক্ষ্মীদির। সমাজে লক্ষ্মীদির প্রতিষ্ঠা হয়েছে। আজকের কলকাতার উঠতি সমাজে লক্ষ্মীদির নাম বললে সবাই চিনতে পারে। আজকে লক্ষ্মীদির ব্যাংকার লক্ষ্মীদিকে ওভারড্রাফট দিতে পারলে কৃতার্থ হয়ে যায়। অথচ এই কিছুদিন আগেও একখানা শাড়ি সাবান দিয়ে কেচে শুকিয়ে নিয়ে বাইরে বেরোতে হতো। ওই একখানা শাড়ি যেদিন সম্বল, সেই দিন একা একা চৌরঙ্গিতে দাঁড়িয়ে নিজের ফিগারটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে হয়েছে। সেদিনের কথা কেউ জানে না, আর সেটা না জানাই ভালো। সেদিনকার সব অপবাদ আজ টাকার জলুসে ঢাকা পড়ে গেছে। জিনিসপত্র গোছাতে গোছাতে লক্ষ্মীদির সব কথা মনে পড়ে গেল। হঠাৎই টেলিফোনটা বেজে উঠল। লক্ষ্মীদি বললে, মিসেস দাতার স্পিকিং। ও, কি খবর মিস্টার হনস্টাজ? ওপাশ থেকে উত্তর এলো, শুনলাম আপনি নাকি দিল্লি চলে যাচ্ছেন, গোয়িং টু দিল্লি? হ্যাঁ, সুধাংশু ছাড়ছে না, ঘুরে আসি দিন কত। তা আপনার খবর কি, আজ বিকেলে আসবেন নাকি? আসুন না, অনেকদিন একসঙ্গে খাওয়া দাওয়া হয়নি। সব তো প্যাক করা হয়ে গেছে, তবু আজকের জন্য কিছু স্টক বাইরে রেখেছি। আসুন প্লিজ, ডু কাম। তারপর একটু থেমে বললে, আপনার সেই সিগারেটের কি হলো মিস্টার হনস্টাজ? আপনি থাকতে কি উপোস করে মরবো বলতে চান? তা সিগারেট চাই তো আগে বলেননি কেন? কোন ব্র্যান্ড? বিলিতি সিগারেট, যে কোনো ব্র্যান্ড। দেশি সিগারেট টেনে টেনে থ্রোট ক্যান্সার হবার জোগাড়। সত্যি
কোনো বিলেতি জিনিসই আর পাওয়া যাচ্ছে না তখন। লক্ষ্মীদের বড় কষ্ট হচ্ছে তখন। একে ওকে ধরে খোসামত করে এসব আদায় করতে হয়। মিস্টার হংসরাজ কথা দিলে। তারপর একটা টেলিফোনের পর আরও টেলিফোন। মিস্টার মাধো, মিস্টার লালচাঁদ, মিস্টার সিং। হো হো করে হেসে গড়িয়ে পড়ল লক্ষ্মীদি। বললে, কি যে বলেন মিস্টার সিং, আমি গরিব লোক, আমি কি আর আপনাকে এন্টারটেন করতে পারবো? আমার কি আর এত সৌভাগ্য হবে? সব জায়গাতেই খবর চলে গেছে মিসেস দাতার কলকাতা ছেড়ে দিল্লি চলে যাচ্ছে। সব জায়গাতেই পড়ে গেছে। মিসেস দাতার কলকাতা ছেড়ে চলে যাওয়া মানে কলকাতাটা কানা হয়ে যাওয়া। তারপরেই হঠাৎ দীপঙ্করের কথা মনে পড়ল। দীপঙ্করকে টেলিফোন করার মাঝখানে মিস্টার দাতার এসে কাছে দাঁড়ালো। বললে, শুনছো লক্ষ্মী? লক্ষ্মীদি তখন টেলিফোনে কথা বলতেই ব্যস্ত। বললে, আহ, একটু চুপ করো না তুমি। দাতারবাবু একটু থেমে বললে, দেখো, মানুষ দুধ খাচ্ছে না। তা মানুষ দুধ খাচ্ছে না তাও কি আমাকেই দেখতে হবে? তুমি কি করছো? কেশব কোথায়? কেশবকে বলতে পারছো না? দেখছো না আমি একটা কাজ করছি? তারপর টেলিফোনটা ছেড়ে দিয়ে এসে ইজি চেয়ারটায় হেলান দিয়ে বসে পড়ল। বললে, নিজে তো একটা কাজও করতে পারবে না, অন্য লোকেও কাজ করতে দেবে না তুমি। কই মানুষ কোথায়? দাও, আমি দুধটা খাইয়ে দিচ্ছি। কাজের সময় একটু সাহায্য করবে কোথায় তা না, কানের কাছে কেবল ঘ্যান ঘ্যান করতে আরম্ভ করেছে। দাতারবাবু বললে, মানুষ চলে গেছে, ওই রঘুর সঙ্গে বেড়াতে চলে গেছে লেকে। দুধ না খেয়েই গেল? কেন যেতে দিলে? দাতারবাবু বললে, না, দুধ খেয়ে গেছে, আমি নিজে খাইয়ে দিয়েছি। তাহলে তুমি ইচ্ছে করলে সব পারো, শুধু শুধুই আমাকে বিরক্ত করো। দেখছো তো কত দিক তাল সামলাতে হচ্ছে আমাকে একলা। সন্ধেবেলা মিস্টার হংসরাজ আসছে, মিস্টার মাধব, মিস্টার লালচাঁদ সবাই আসছে। এই সময় তুমি আমাকে বিরক্ত করছো। আবার ওদিকে দীপঙ্কর এক্ষুনি টেলিফোন করছিল, বাবা নাকি নেই। দাতারবাবু বললে, সে তো দীপুবাবু এসে বলে গেল। তা কই, তুমি তো আমাকে বলনি। দাতারবাবু বললে, ভুলে গিয়েছিলাম বলতে, তুমি তখন ঘুমোচ্ছিলে। তারপর তোমারও তো এই কদিন শোনবারই সময় ছিল না, তুমি কাজে ব্যস্ত ছিলে। আর আমিও ভুলে গিয়েছিলাম। তা তো ভুলে যাবেই, কোন কাজটা তোমাকে দিয়ে হয় শুনি? বাবার টাকাগুলোর কথা ভাবতে হবে না? বাবার কি কম টাকা আছে ব্যাংকে? দীপুকে তো তাই বলছিলুম, বার্মার টাকা, সে না হয় জাপানিরা যা করবে তা করবে, কিন্তু ইন্ডিয়ার ব্যাংকে যদি কিছু টাকা থাকে তো তার ওয়ারেশন আমরা, আমি আর সত্যি দুজনে। তা সেই সব কথা ভাবতে হবে না? সত্যি কত লাখ টাকা বাবার আছে কে জানে। একদিন ভুবনেশ্বর মিত্র ভেবেছিলেন মৃত্যুর আগে জামাইদের সব দিয়ে যাবেন, মনের মতো জামাই করবেন, তাঁরাই তার কারবার দেখবে। কিন্তু কোনো আশাই তার পূর্ণ হলো না। যখন রেঙ্গুনে বোমা পড়ল তখনই তিনি দেশে চলে আসতে চেয়েছিলেন, কিন্তু সেই দিনকার সেই বোমার সেই দৃশ্য বোধ হয় কোনোদিনই ভুলবেন না তিনি। সেই দিন শিওরে মৃত্যুর ভয়ও তাদের সাদা কালোর তফাৎ মুছে ফেলতে পারেনি। সেদিন ইংরেজদের জন্য ছিল এক রাস্তা, আর নেটিভদের জন্য অন্য রাস্তা। কালো চামড়াতে সেদিন যে অত্যাচার সইতে হয়েছে, ইতিহাসে তার রেকর্ড হয়তো একদিন মুছে যাবে। কিন্তু হাতে হাতে নগদ ফল পেয়েছিল সেই দিনকার ব্রিটিশ গভর্নমেন্ট। নর্থ বার্মা থেকে মেজর জেনারেল স্টিলওয়েল নিজে পালিয়ে এসেছিল, কিন্তু সেখানকার বার্মিজদের রক্ষা করার কোনো ব্যবস্থাই করেননি মিস্টার চার্চিল। হাজার হাজার লোক পায়ে হেঁটে পাড়ি দিয়েছে পথ, সে পথেও বাধা পেতে হয়েছে বারবার। লোক মরে পড়েছে, এক ফোঁটাও জল পায়নি। পথে কত মরেছে, আর কত মরেছে ইরাবতী নদীতে। কে রেখেছে তার হিসেব?
হাজার হাজার লক্ষ লক্ষ লোকের ভিড়ের মধ্যে লক্ষপতি ভুবনেশ্বর মিত্রও ছিলেন কিনা কে জানে। হয়তোবা ছিলেন, হয়তোবা ছিলেন না। যদি সেখানে তার মৃত্যু হয়ে থাকে তাহলে তাকেও আর সকলের মতো এক ফোঁটা জলের জন্য ছটফট করতে হয়েছে। সেদিন লক্ষপতি বলে কেউ তাকে আলাদা করে খাতির করেনি। অঘোরদাদু কড়ি দিয়ে যেমন নিজের জীবন বাঁচাতে পারেননি, ভুবনেশ্বর মিত্রের অত টাকা থাকা সত্ত্বেও শেষকালে এক ফোঁটা জলের তেষ্টায় সেই টাকা মেটাতে পারেনি। এটাই আশ্চর্য। সন্ধ্যাবেলা গড়িয়াহাট লেভেল ক্রসিংয়ের ধারের বাড়িটা অন্য দিনের মতোই আবার উজ্জ্বল হয়ে উঠল। বাইরে আবার সার সার গাড়ি দাঁড়িয়ে গেছে। ভেতরে দাতারবাবু কোট প্যান্ট নেকটাই পরে রোজকার মতো টেবিলের ধারে গিয়ে বসেছে। মিস্টার হংসরাজ এসেছে, মিস্টার মাধব এসেছে, মিস্টার লালচাঁদ এসেছে, মিস্টার সিংহ এসেছে। কলকাতার বড় বড় কন্ট্রাক্টর সব। আর তাদের ইহকালের দেবতা সুধাংশুও। সেই সুধাংশু টেবিলের সামনে সকলের দিকে মুখ করে বসে আছে। সুধাংশুর কলমের একটা আঁচড়ে কন্ট্রাক্টরদের ভাগ্য ফিরে যায়। সুধাংশুর একটা হাসির দামে 20,000 টাকা। সুধাংশুকে ধন্য করার জন্য সবাই জমা হয়েছে লক্ষ্মীদিদির বাড়িতে। সেই সুধাংশুই দিল্লি চলে যাচ্ছে। আরও বড় বড় কন্ট্রাক্টর তাকে খাতির করবার জন্য প্রস্তুত হচ্ছে সেইখানে। কলকাতার চেয়েও বড় দিল্লি। দিল্লি হলো রাজধানী, ইন্দ্রের নগর দিল্লি। তাই হয়তো তার নাম ইন্দ্রপ্রস্থ। তা সুধাংশু যদি দিল্লি চলে যায়, সবাই দিল্লি যেতে প্রস্তুত। মিস্টার হংসরাজ, মিস্টার মাধব, মিস্টার লালচাঁদ, মিস্টার সিং, সবাই। সুধাংশু দিল্লি চলে গেলে তাদের এখানে থেকে ফায়দা কি? মিস্টার হংসরাজ বললে, আমিও দিল্লি যাব সুধাংশু বাবু, আমাকেও নিয়ে চলুন। সুধাংশু বললে, তা চলুন না, একসঙ্গে থাকা যাবে, মন্দ কি? লক্ষ্মীদি বললে, চলুন মিস্টার হংসরাজ, আপনিও চলুন, সবাই মিলে দিল্লি গুলজার করে তোলা যাবেক্ষণ। মিস্টার মাধব, আপনিও চলুন। তারপর বাইরের ব্ল্যাক আউট যত ঘন হয়ে উঠতে লাগলো, ভেতরের আলো তত ফেনিল হতে লাগলো, তত উদ্দাম হতে লাগলো। বিলিতি হুইস্কির নেশা তত মদির হয়ে উঠতে লাগলো এই বাড়ির মেজাজে। কাউকেই পরোয়া নেই, কাউকে ভয় নেই। আরও যুদ্ধ চলুক, হিটলার আরও কিছুদিন স্ট্যালিনগ্রাডের চারপাশে ঘিরে থাকুক। সুধাংশু আছে, মিস্টার হংসরাজ আছে, মিস্টার মাধব আছে, মিস্টার লালচাঁদ আছে, মিস্টার সিং আছে। কিসের ভাবনা লক্ষ্মীদের? লক্ষ্মীদের কাঁধ থেকে শাড়িটা টপ করে খসে পড়ল। সেটা সামলে নিয়ে বললে, আরেক প্যাক দেবো তোমায় সুধাংশু? হঠাৎ বাইরে আওয়াজ হতেই লক্ষ্মীতি সচেতন হয়ে উঠল। কেশব এসে খবর দিলে দীপুবাবু এসেছে। লক্ষ্মীতি সোজা হলঘর ছেড়ে বাইরে এলো। সতী অবাক হয়ে তখনও দেখছে চারিদিক। এই বাড়ি লক্ষ্মীদের? এত সুন্দর বাড়ি, এসব কেমন করে হলো? লক্ষ্মীদের নিজের বাড়ি, নিজের উপায় করা টাকাই কেনা। বাইরে সিঁড়ির সামনেই দুজনে দাঁড়িয়েছিল। দীপঙ্কর সতীকে নিয়ে সদর দরজার ভেতরে ঢুকতেই একেবারে লক্ষ্মীদের মুখোমুখি হয়ে পড়েছে। লক্ষ্মীদিকে দেখে যেন আর চিনতে পারা যায় না। মুখে রোজ, কাঁধ কাটা ব্রোকেটের ব্লাউজ, আলু থালু শিফন, বব করা চুল। ব্লাউজের তলার দিকে পেটের আধখানা দেখা যাচ্ছে। এই সেই লক্ষ্মীদি। লক্ষ্মীদির মুখেও তখন আর কোনো কথা নেই। একেবারে ঝাঁপিয়ে এসে সতীকে 2 হাতে জড়িয়ে ধরেছে। তুই এসেছিস ভাই? আমি যে কত খুশি হয়েছি কি বলবো। কত দিন যে তোকে দেখিনি। তারপর চিবুকটা ধরে সামনে উঁচু করে দেখলে, বললে, আহা, কি হয়েছিল তোর সতী? এমন শুকনো শুকনো দেখাচ্ছে কেন? লক্ষ্মীদের মুখের গন্ধটা নাকে লাগতেই কেমন যেন একটু সচকিত হয়ে উঠেছিল সতী। ভালো করে চেয়ে দেখতে লাগলো।
কিন্তু আজ আর তার মুখ দিয়ে কোনো প্রতিবাদের কথা বেরোলো না। দীপঙ্কর এতক্ষণ কোনো কথাই বলেনি। এতক্ষণে তার মুখ দিয়ে কথা বেরোলো। বললে, সতী রইল লক্ষ্মীদি, আমি তাহলে যাই, অনেক রাত হলো। কেন? তুই যাবি কেন? বস। কিন্তু তোমার বাড়িতে তো এখন অনেক গেস্ট এসেছে দেখছি। লক্ষ্মীদি বললে, ও কিছু না, আমি কাল চলে যাচ্ছি তো, তাই ওরা সবাই এসেছে। সতীকে আমি অন্য ঘরে নিয়ে যাচ্ছি, ওর থাকবার ব্যবস্থা করছি অন্য ঘরে, সেখানে কেউ যাবে না। কিন্তু এখন তো তুমি অনেক ব্যস্ত। লক্ষ্মীদি সেই কথার উত্তর না দিয়ে সতীকে ধরে ভেতরে ঢুকল। হলঘর থেকে কথার টুকরো কানে আসছে, সিগারেটের ধোঁয়ার গন্ধ ভেসে আসছে টুকরো হাসির সঙ্গে। অনেক হাসি, অনেক কথার আসর জমেছে ওইখানে, বোঝা গেল। লক্ষ্মীদি বারান্দা পেরিয়ে দক্ষিণের একখানা ঘরে নিয়ে গিয়ে তুলল সতীকে। ঘরে খাট আছে, বিছানা আছে, মশারি, বালিশ সব আছে, চেয়ার, টেবিল, ড্রেসিং বুড়ো সব আছে। লক্ষ্মীদি বললে, এই ঘরেই তুই থাকবি ভাই, যত দিন ইচ্ছে ততদিন থাকবি, তোর কোনো অসুবিধে হবে না এখানে। দীপঙ্কর বললে, না, অসুবিধে হবে কেন, চমৎকার ঘরটা। লক্ষ্মীদি বললে, আমি কাল ভোরবেলাতেই চলে যাচ্ছি, তোর জন্য সব ব্যবস্থা করে গেছি। আমার রঘুকে এইখানে রেখে যাব, সেই তোর কাজকর্ম করবে। আর তোর শাশুড়ি কি বলছে রে? শুনলাম তুই নাকি দীপুর আপিসে চাকরি করছিলি, তা হঠাৎ কি হলো তোর? এতদিন কোথায় থাকতিস? দীপঙ্কর বললে, এইসব কথা এখন থাক লক্ষ্মীদি, সত্যি শরীরটা ভালো নেই। লক্ষ্মীদি বললে, আর সেই বাবার টাকা? শুনেছিস তো বাবা মারা গেছেন, তার টাকাগুলোর একটা ব্যবস্থা করা দরকার তো। কোথায় কত টাকা আছে, কোন কোন ব্যাংকে আছে, তারও তো খোঁজ নিতে হবে। আমি তো চলে যাচ্ছি। দীপঙ্কর বললে, ওসব নিয়ে তুমি কিছু ভেবো না, আমি তো রইলুমই। তুমি সতীকে কিছু খেতে দেবার ব্যবস্থা করো শিগগির। আমি কাল ভোর 4টে-5টের মধ্যেই চলে আসব। লক্ষ্মীদি বললে, আমার যে 6:30টায় প্লেন রে। দীপঙ্কর বললে, আমি তার আগেই চলে আসব, সতী এখন একটু ঘুমোক, ও খুব ক্লান্ত, আমি এখন চলি। তারপর আর বেশিক্ষণ দাঁড়ায়নি দীপঙ্কর, সেখান থেকে সোজা সদর দরজা খুলে বাইরের রাস্তায় এসে দাঁড়িয়েছিল। ট্যাক্সিটা তখনও দাঁড়িয়েছিল, সেটাতেই উঠে গিয়ে বসল। কিন্তু স্টেশন রোডের বাড়ির সামনে আসতেই অনেক লোকের ভিড় দেখে অবাক হয়ে গেছে দীপঙ্কর। এত লোক, এত লোক কেন? রাত তখন অনেক হয়ে গিয়েছে। এই সময় পাড়া নিস্তব্ধই হয়ে যায় অন্যদিন। অন্ধকার ব্ল্যাকআউটের মধ্যে যেন বহু লোকের অস্পষ্ট ছায়া ঘোরাফেরা করছে তারই বাড়ির সামনে। সামনে যেতেই দীপঙ্কর দেখলে সমস্ত বাড়িটাকে চারদিক থেকে পুলিশে ঘিরে ফেলেছে। মিলিটারি পুলিশ জায়গাটা ছেয়ে গেছে। পাড়ার কয়েকজন লোক আশেপাশে দাঁড়িয়ে আছে ভয়ে ভয়ে। দীপঙ্কর সামনে যেতেই একজন সার্জেন্ট এগিয়ে এলো, বলে, আর ইউ ডিসেন? তুমি ডিসেন? দীপঙ্কর বললে, হ্যাঁ, আমরা কিরণ চ্যাটার্জিকে তোমার বাড়ির ভেতর থেকে অ্যারেস্ট করেছি। ডু ইউ নো হিম? দীপঙ্কর অবাক হয়ে গেল। কিরণ? কিরণ আজ হঠাৎ কোথা থেকে এলো? আর কখন এলো সে? সে কি তারার সাথে অপেক্ষা করছিল? কিন্তু তার তো এই সময় আসবার কথা নয়, সে তো ওয়ারলেসটা সেই দিন নিয়েই চলে গিয়েছিল। কেন সে এমন বোকামি করলে? আর সঙ্গে সঙ্গে দুইজন সার্জেন্ট হাতকড়া পরানো কিরণকে এনে সামনে দাঁড় করালো। ফর্সা টকটক করছে গায়ের রং, নিবাদ নিষ্কম্প দীর্ঘ দেহ, হাসি হাসি মুখ। দীপঙ্কর কিরণের দিকে চেয়ে নির্বাক হয়ে রইল। একবার কথা বলতে গেল, কিন্তু সার্জেন্ট দুইজন থামিয়ে দিলে, বলে, আপনাকেও আমাদের হেডকোয়ার্টার্সে যেতে হবে মিস্টার সেন। কামন, আপনার বাড়িটা আগে সার্চ করব আমরা।
মনে আছে সেদিন অনেক রাত পর্যন্ত দীপঙ্করের বাড়ির প্রত্যেকটি ঘর, প্রত্যেকটি খুঁটিনাটি, প্রত্যেকটি জিনিসপত্র উল্টে পাল্টে দেখেছিল তারা। কোনো বাক্স, কোনো আলমারি, কোনো বিছানা খুঁজতে বাকি রাখেনি। আর কিরণের দিকে চেয়ে অবাক হয়ে গিয়েছিল দীপঙ্কর। শোবার ঘর, বারান্দা, উঠোন, রান্নাঘর সমস্তই তাদের দেখা চায়। সেই অন্ধকার মাঝরাত্রেই যেন ওয়ারফিল্ড হয়ে উঠেছিল বাড়িটা। কিরণ ধীর স্থির দৃষ্টিতে সমস্ত দেখছিল, যেন কিছুই ঘটেনি তার জীবনে, যেন কোনো বিপর্যয়, কোনো বিপদপাত তার জীবনে ঘটেনি। সে যেন একদিন এই পৃথিবীতে জন্মেছিল আকস্মিকভাবে, আবার আকস্মিকভাবেই তার বিদায় নেবার পালা এসেছে। জন্মগ্রহণের জন্য যদি আনন্দ করবার কারণ না ঘটে, তো মৃত্যুর জন্য দুঃখ করবার কোনো প্রয়োজন নেই। জীবন নিয়ে বাড়াবাড়ি যারা করে, তাদেরই যেন মরণ নিয়ে ভয় করবার কথা। লক্ষ লক্ষ বছর আগে একদিন জীবজগতের সূত্রপাত হয়েছিল পৃথিবীতে, তাই জীবের পরিবর্তন হয়েছে। কিন্তু পৃথিবী তো তেমনই আছে। পৃথিবী যেমন ছিল তেমনই থাকবে। আসা যাওয়ার পালা শুধু জীবদের জন্যই। তাকে আসতেও হবে, আবার যেতেও হবে। কিরণের আগে তো আরও অনেক লোক চলে গেছে, আরও অনেক মানুষই তো পুলিশের গুলিতে মরেছে। তাতে কি তারা দুঃখ পেয়েছিল? ফাঁসির আগে গোপীনাথ সাহার শরীরের ওজন কত পাউন্ড বেড়ে গিয়েছিল পুলিশের খাতায় কি তার রেকর্ড নেই? কিন্তু এমন কেন হলো বেহিসেবি কিরণ? কেন এমন অসতর্ক হলো সে? আর একটু সাবধান হতে পারত না? মার এত সাধের রান্নাঘর, এত সাধের পুজোর ঘর সমস্ত তছনছ হয়ে গেল দীপঙ্করের চোখের সামনে। মার পুজোর কোষাকুষি, গঙ্গা জলের তামার ঘড়া, মা কালীর একখানা ঘট, পুলিশের আইনে তার যেন কোনো দাম নেই। দুম দাম করে সমস্ত ভেঙে ফেললে তারা। ভারী ভারী বুট দিয়ে শুট মারতে লাগলো। ছড়িয়ে ছিটকে গেল সেইগুলো এই দিক ওই দিক। হ্যান্ডক্রাফ বাঁধা কিরণ আর স্থির থাকতে পারলে না, চিৎকার করে উঠল, স্টপ দ্যাট! আর হঠাৎই যেন একটা বিস্ফোরণ হলো ঘরের ভেতর। আর সঙ্গে সঙ্গে কিরণের মাথায় রিভলভারের বার দিয়ে প্রচণ্ড আঘাত করলে তারা। অশ্লীল একটা গালাগালি বেরোলো তাদের মুখ দিয়ে। ব্লাডি বাস্টার্ড, সান অফ এ বিচ! সেই এক আঘাতেই কিরণ তখন মাটিতে পড়ে গেছে, ছটফট করছে, কথা বলবার চেষ্টা করছে, যেন প্রাণপণে বাঁচবার চেষ্টা করছে। মাথার খুলিটা ফেটে ঝরঝর করে রক্ত পড়ে ভেসে যাচ্ছে সমস্ত মুখখানা। দীপঙ্কর সামনে ঝুঁকে পড়তে যেতেই একজন সামনে রিভলভার উঁচিয়ে তার দিকে তাক করে বলে উঠল, হ্যান্ডস আপ! আর তারপর সব পড়ে রইল সেখানে, সেই তেমনই ছড়ানো ছিটানো। মার এত সাধের সংসার সমস্ত লণ্ডভণ্ড হয়ে গেল। বাইরে গাড়ি দাঁড়িয়েছিল, তাতেই গিয়ে তারা তুলল কিরণকে। দীপঙ্করকেও তাদের মধ্যে গিয়ে উঠতে হলো গাড়িতে। নতুন আমেরিকান জিপ বিপ্লবের সুড়ঙ্গ পথ ধরে মহাজীবনের রাজধানীর দিকে চলতে লাগল। সমাজে তখন এক ভীষণ বিপ্লবই বটে। একে একে আমেদাবাদ এবং মুম্বাইয়ের কটন মিলগুলো সব বন্ধ হয়ে গেল। কেউ আর কাজ করতেই আসে না। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির কারখানা অচল। ব্লাস্ট ফারেন্সের আগুন নিভে গেল আস্তে আস্তে। বাজার বন্ধ, দোকানপাটও চলে না। দুনি কাকার মেজাজ তখন আগুন। বলে, লর্ড লিনলিথগো এইবার ঠান্ডা করে দেবে বাছাধনদের। দুনি কাকার আড্ডা সকালবেলায় যা একটুখানি বসে, কিন্তু বিকেলবেলা সব নিঝুম। বিকেল থেকেই কালীঘাটের রাস্তাটা ফাঁকা হয়ে যায়। রাস্তার আলোগুলো কারা যেন নিভিয়ে দেয়। সমস্ত পাড়া তখন থমথম করে। হঠাৎ কোথাও কিছু নেই, গো গো শব্দ করতে করতে একটা মিলিটারি গাড়ি ঢুকে পড়ে গলির মধ্যে। বেয়োনেট উঁচিয়ে সোলজাররা বাইরের দিকে তাক করে। অন্ধকার হলেই কালীঘাটের বস্তি থেকে কয়েকটা ছেলে রাসবিহারী এভিনিউয়ের মোড়ে গিয়ে ডাস্টবিনগুলো রাস্তার মাঝখানে নিয়ে গিয়ে যাতায়াতের পথগুলো বন্ধ করে দিয়ে আসে। আর মিলিটারি লরিগুলো
দৌড়তে দৌড়তে এসে হোঁচট খায়। তখন চারদিক থেকে ঢিল পড়ে তাদের গায়ে। তখন আর জ্ঞান থাকে না কারণ। যেই দিকে দুচোখ যায়, যাকে সামনে পায় তার দিকেই গুলি ছোঁড়ে এলোপাথারি। ঠেলাগাড়ি, ডাস্টবিন সব কিছু এসে জড়ো হয়ে যায় রাস্তায়। বিকেল থেকেই ট্রাম বন্ধ হয়ে যায়। যে যেদিকে থাকে বাড়িতে এসে ঢোকে বিকেলের পরেই। আর ওইদিকে সেদিন মামনি শম্ভুকে ডাকলেন, বললেন, কোথায় গিয়েছিলি তুই? শম্ভু কাচুমাচু মুখ করে সামনে দাঁড়িয়েছিল। বললে, আগে দাদাবাবুর কাছে। দাদাবাবুর কি হয়েছে? শম্ভু বললে, কাল থেকে দাদাবাবুর ঘুম হচ্ছে না, আমি মাথাটা টিপে দিচ্ছিলুম। ঘুম হচ্ছে না? আর বেশি কিছু বললেন না। শম্ভু চলে গেল। মামনি আস্তে আস্তে উঠলেন বিছানা থেকে। আজকাল বিছানাতে বেশিক্ষণ বসে থাকেন মামনি। দিনরাত নিজের মধ্যেই তোলপাড় করেন। বুঝতে পারেন আর কিছু নেই, আর কেউ নেই। বুঝতে পারেন তিনি সব হারিয়েছেন। সম্পত্তি হারিয়েছেন, সন্তান হারিয়েছেন। তবুও সেই সব ভুলে থাকতে চেষ্টা করেন। যখন সন্ধেবেলা সমস্ত অন্ধকার হয়ে আসে, রাস্তার আলোগুলো পর্যন্ত নিভে যায়, মাঝে মাঝে দুমদুম আওয়াজ হয় বোমা ফাটার, তখন খানিক্ষণের জন্য একটু ভুলে থাকেন। মনে হয় শুধু তার সংসারেই নয়, সমস্ত পৃথিবীতেই বুঝি আকাল এসেছে। আকাল এসেছে ভালোই হয়েছে। একলা তার বাড়িতেই বা কেন আসবে? সমস্ত কলকাতায় সকলের সংসারেই বিষ ছড়িয়ে যাক, সকলের সংসারই ছারখার হয়ে যাক। এখনও নদিদির গাড়ি আছে, ছেলে আছে, ছেলের বউ আছে, এখনও চড়কডাঙ্গার মিত্তির গিন্নির দেমাক আছে, চাউলপট্টির চাটুজ্জেদের কারবার আছে। সরকারবাবু যখন এসে বলে জিনিসপত্রের দাম বাড়ছে, বাজারে মাল পাওয়া যাচ্ছে না, তখন মামুনির মেজাজ গরম হয়ে ওঠে। রেগে গিয়ে বলেন, কেন পাওয়া যাচ্ছে না কেন? যেন শিরীষ ঘোষের পুত্রবধূর মেজাজের তোয়াক্কা করে পৃথিবীটার চলা উচিত। কিন্তু না, তিনি সন্তুষ্ট হন মনে মনে। তিনি যেন খুশি হন শুনে। বাজার বন্ধ হয়ে যাক, সংসার ছারখার হয়ে যাক, কিছুতেই যেন তার কিছুই এসে যায় না। আস্তে আস্তে অনেক দ্বিধা করে তিনি হাঁটতে হাঁটতে বারান্দা পেরিয়ে সোনার ঘরের সামনে আসেন। তারপর বাইরে থেকে ডাকেন, খোকা। কোনো উত্তরই আসে না ভেতর থেকে। আবার ডাকেন, সোনা। এবারও কোনো উত্তর নেই। মামনি আস্তে আস্তে দরজাটা ফাঁক করে ভেতরে চেয়ে দেখেন, খোকার বিছানা আগোছালো হয়ে যেমন তেমন হয়ে পড়ে আছে। ঘরটাও বুঝি ঝাঁট দেওয়া হয় না হয়তো। কতদিন তিনি এই ঘরে আসেননি। খোকার সে বিয়ের পর থেকেই আর আসেন না। কিন্তু কোথায় গেল সোনা? মাথা যন্ত্রণা হচ্ছিল, এর মধ্যে কি সেরে গেল? তারপর কৈলাসকে জিজ্ঞেস করলেন, কোথায় গেল রে দাদাবাবু? কৈলাস বললে, দাদাবাবু তো নিচে গেছেন, লাইব্রেরি ঘরে। আবার লাইব্রেরি ঘরে? মামনি বললেন, ওপরে ডেকে নিয়ে আয় তো, বলগে আমি ডাকছি। কিন্তু তার পর মুহূর্তে কী যে মনে হলো, বললেন, না থাক, আমি নিজে নিচে যাচ্ছি। হঠাৎই সিঁড়ির মুখেই দেখা। সনাতনবাবুর একেবারে মুখোমুখি পড়ে গেলেন। জামা কাপড় বদলে নিয়েছে, জুতো পরেছে। আবার কোথায় যাচ্ছ? সনাতনবাবু মুখ তুললেন, বললেন, কালকে বড় অসুস্থ দেখে এসেছিলাম তোমার বৌমাকে, তাই আরেকবার যাচ্ছি। মামনির চোখ দুটো বড় তীক্ষ্ণ হয়ে উঠল। আবার জিজ্ঞেস করলেন, তাকে দেখতে যাচ্ছ নাকি আনতে যাচ্ছ? সনাতনবাবু বললেন, আনতে। মামনির মুখ দিয়ে হঠাৎ কোনো কথাই আর বেরোলো না। যেন কোনো রূঢ় কথা বলতে গিয়ে নিজেকে সম্বরণ করে নিলেন। তারপর বললেন,
এনে কি এই বাড়িতেই তুলবে? সনাতনবাবু বললেন, এই বাড়ি ছাড়া তো আর কোনো জায়গা নেই মা তোমার বৌমার। কেন? এত জায়গা থাকতে আবার জায়গা নেই কেন তার? এতদিন কোথায় ছিল? সনাতনবাবু বললেন, এতদিন যেখানে ছিল সেখানে আর থাকাটা উচিত নয়। থাকলে তার পক্ষেও খারাপ, আমাদের পক্ষেও খারাপ। আমাদের কথা কি তুমি ভাবো? আমাদের কথা ভাবি বলেই তো আনতে যাচ্ছি। তোমার বৌমা আসতে রাজি হয়েছে এবার। তার রাজি হওয়াটাই বুঝি বড় কথা হলো? আর আমার রাজি হওয়া না হওয়াটা বুঝি কিছুই নয়? বাড়ির বউ বাড়িতে আনার ব্যাপারে তোমার তো রাজি হওয়াই উচিত। মামনি বললেন, উচিত অনুচিতের কথা হচ্ছে না। কোনটা উচিত আর কোনটা অনুচিত তা আমি ভালো করে জানি। তোমাকে আর তা শেখাতে হবে না। সনাতনবাবু বললেন, আমি তো তোমাকে শেখাচ্ছি না, আমি বলছি কর্তব্যের কথা। আমি তো করছি আমার কর্তব্য, তুমি তোমার কর্তব্য করো। মামনি আর থাকতে পারলেন না, বললেন, দেখো খোকা, আমি তোমাকে বারবার করে আগেও বলেছি, এখনো বলছি, এটা আমার বাড়ি। সনাতনবাবু বললেন, আমি তা জানি মামনি। ছাই জানো? তুমি কতটুকু জানো শুনি? তুমি জানলেই বা কখন, আর শিখলেই বা কি? কেবল তো বই মুখে দিয়েই থাকো। সংসার তুমি কবে করলে যে শিখবে? তুমি তোমার নিজের কর্তব্য করেছো? কর্তব্যের কথা তো খুব বলছো। বউয়ের ওপর তোমার কর্তব্যের জ্ঞান তো দেখছি খুব টনটনে। আমার উপর তোমার কোনো কর্তব্য নেই? আমি কি কেউ না? সনাতনবাবু বললেন, তোমার ওপর জ্ঞানও তো কোনো অবহেলা আমি করেছি কোনো দিন? মামনি বললেন, কবে অবহেলা করনি তাই আগে বলো। আমার কোনো কথা তুমি কোনো দিন শুনেছ? আমার কোন কথাটা রেখেছ তুমি? দিনের পর দিন বউ আমাকে অপমান করেছে তোমার সামনে। একটা কথা তুমি তখন শুনিয়েছ বউকে? ঝি চাকরদের বেহদ্দ করেছে আমাকে। কই, তখন তো তুমি আমার দিকটা একবারও ভেবে দেখনি। আমি ভালো করতে চেষ্টা করিনি তোমার বউকে? আমি তার ভালো চাইনি? নাকি তুমি ভাবো আমি গালমন্দই করেছি কেবল দিনরাত? এই এত লোক তো সাক্ষী রয়েছে। কই, কেউ বলুক দেখি আমি বউকে কখনো একটা কড়া কথা শুনিয়েছিলুম? নদিদি তো কত বলেছে, নয়ন, অত আবদার দিস নে বউকে, অত আদিক্ষেতা ভালো নয়। কিন্তু তবু ভেবেছি, আহা, 10টা নয় 5টা নয়, ওই একটাই বউ আমার। সাদ আহ্লাদ তো আমারও আছে। আমারও তো ছেলের বউ নিয়ে 5জনকে দেখি ঘর কন্যা করতে সাধ জাগে। কিন্তু তোমার বউ আমার সেই সাধে বাদ সাধেনি। বুকে হাত দিয়ে বলো তো তুমি শোনা, বাদ সাধেনি? একটু হাঁপ ছেড়ে আবার বলতে লাগলেন, আর কার জন্য আমার সংসার করা শুনি? ছেলের বউয়ের জন্যই তো। যার ছেলে পর হয়ে গেল, যার বউ মুখের ওপর কথায় কথায় ঝাঁটা মারে, তার সংসার আর কিসের সংসার? তাকে তুমি সংসার বলো সোনা? যার নিজের মায়ের পেটের বোনের স্বভাব চরিত্র ঠিক নেই, যার নিজের কোথায় রাত কাটে তার কোনো ঠিক নেই, তাকে আবার তুমি ঘরে আনতে চাও? তোমার বুদ্ধি শুদ্ধি কি এমন করেই লোপ পেতে হয়? এমন করেও পুরুষ মানুষ বউর বশ হয়? ছি ছি। সনাতনবাবু বললেন, আমার দেরি হয়ে যাচ্ছে মামনি, আমি আসি। তবুও তুমি যাবে? এত কথার পরেও আমার কথা রাখবে না? সনাতনবাবু বললেন, আমি আমার জন্য যাচ্ছি না মামনি, তোমার ভালোর জন্যই যাচ্ছি। তার মানে? তার মানে বিরোধ থেকেই যত অশান্তির উৎপত্তি মামনি। আর কাউকে ভালো না বাসতে পারলেই যত বিরোধের সৃষ্টি হয়। ভালোবাসলে দেখবে সকলের সঙ্গে সব বিরোধ শেষ হয়ে গেছে।
তখন দেখবে সকলকে ক্ষমা করতে পারবে। অন্য লোকের দোষগুলো আর দোষ বলে মনে হবে না তখন। তা এইসব বুঝি তোমার বইয়েতে লেখা আছে? ওই বইগুলোই হয়েছে যত নষ্টের গোড়া। ওই বইগুলোই আমি একদিন উনুনে পুড়িয়ে ফেলবো, তবে আমার নাম। তা বইয়েতে বুঝি মাকে ভালোবাসার কথা লেখা নেই? কেবলই বউকে ভালোবাসার কথা লেখা থাকে? সনাতনবাবু বললেন, আর দেরি করব না মামনি, দেরি হলে আবার ট্যাক্সি পাওয়া যাবে না, চারিদিকে খুব গোলমাল চলছে। শম্ভু পাশেই দাঁড়িয়েছিল। সনাতনবাবু বললেন, চল। মামনিও চুপ করে দাঁড়িয়েছিলেন। সোনাকে চলে যেতে দেখে শেষবারের মতো বললেন, যাচ্ছ যাও, কিন্তু জেনে রেখো সেইবার যে অপমান করেছি তার 10 গুণ অপমানের জন্য যেন তৈরি হয়ে আসে সে। এই কথার কোনো উত্তরই না দিয়ে সনাতনবাবু চলে যাচ্ছিলেন। হঠাৎই বাইরের গেটে একটা ট্যাক্সি এসে থামল। হর্ন শুনে শম্ভু দৌড়ে গিয়েছিল। এসে বললে, আপনাকে ডাকছেন দাদাবাবু। কে? ততক্ষণে গাড়ি থেকে নেমে ভেতরে এসেছে মিস্টার ঘোষাল। বললে, কোথাও বেরোচ্ছিলে নাকি? আপনি আপনি মিস্টার ঘোষাল না? কালকেও একবার এসেছিলাম আপনার বাড়িতে, আপনি ছিলেন না তখন বাড়িতে। সনাতনবাবু বললেন, এখন আমি হসপিটালে যাচ্ছি আমার স্ত্রীকে দেখতে। আজকে আমার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবো ঠিক করেছি। চারিদিকে যেরকম গণ্ডগোল চলছে, তাই একটু আগের থেকেই বেরোচ্ছি। সামনেই সতী শাশুড়িকে দেখে চিনতে পেরেছে মিস্টার ঘোষাল। বললে, আপনি বোধহয় মিস্টার ঘোষের মা। আপনি আমারও মা, মিসেস ঘোষ। এই বলে মিস্টার ঘোষাল হাত জোড় করে প্রণাম করলে। এ কে সোনা? মিস্টার ঘোষাল নিজেই নিজের পরিচয় দিলে। বললে, কোন পরিচয়টা দিলে আপনি আমাকে চিনবেন বুঝতে পারছি না মা, তবে আপনার পুত্রবধূ আমাকে চেনে, মানে সতী। সনাতনবাবু বললেন, আমার একটু তাড়া আছে মিস্টার ঘোষাল, তা চলুন না, আপনিও যাবেন আমার সঙ্গে হসপিটালে। মিস্টার ঘোষাল বললে, সে কথা বলতেই আপনার কাছে এসেছি মিস্টার ঘোষ। মামুনি বললেন, তুমি আমার বৌমাকে চিনলে কি করে? আগে আমি চিনব না আপনার পুত্রবধূকে? তিনি তো আমার বাড়ির পাশের ফ্ল্যাটটাই ভাড়া নিয়েছেন। শুনছি নাকি শাশুড়ির অত্যাচারে তিনি শ্বশুর বাড়ি ছেড়ে চলে এসেছেন। তা কে বললে তোমাকে এই কথা? বৌমা? মিস্টার ঘোষাল বললে, হ্যাঁ, তিনি তো নিজেই বলেছিলেন আমাকে। তারপর যা সব কাণ্ড দেখলাম, তাতে আমার বড় ঘেন্না হলো মা। আমি কতবার তাকে বললাম, এই কাজ ভালো নয়, এসব কাজ করবে না। যারা ভদ্রঘরের মেয়ে তারা এসব করে না। আপনি কেন এইভাবে লাইফ লিড করবেন? এটা কি ভালো? কত বুঝিয়ে বললাম তাকে। মামুনি হঠাৎ বাধা দিলেন। বললেন, সে কিভাবে জীবন কাটাতো সেখানে? সে মা আপনাকে আমি বলতে পারবো না। সে আপনার সামনে আমার মুখে বলতেও লজ্জা করছে। আপনি আর আমার কাছে সেসব শুনতেও চাইবেন না। কোনো গৃহস্থ বাড়ির বউ সেইভাবে জীবন কাটায় না। তারপর মিস্টার ঘোষাল বলতে লাগলো, তারপর কত চেষ্টা করলাম তাকে ফেরাবার জন্য। তিনি বললেন, আপনাদের এই বাড়ির সামনেই তিনি একটা বাড়ি ভাড়া নেবেন, নিয়ে আপনাদের চোখের সামনেই তিনি কেলেঙ্কারি চালিয়ে যাবেন। তাতেও আমি বাধা দিলাম। তারপর তিনি কিন্তু আমার কোনো কথাই শুনলেন না। তিনি এই সামনে মিস্টার মিত্র বলে একজন ভদ্রলোকের বাড়ির সামনের পোর্শনটা ভাড়া নিলেন। তারপর তারপর যখন দেখলাম কিছুতেই আর তাকে বন্ধ করা যাবে না, তখন একটা চাকরি করে দিলাম আমাদের রেলওয়ের অফিসে। ভাবলাম হয়তো শোধরাবেন, হয়তো বা আবার সুস্থ হয়ে উঠবেন। কিন্তু শেষকালে দেখলাম একবার স্বভাব যার বিগড়ে যায় তাকে শোধরানো বড়ই শক্ত। শেষকালে শরীর আরও খারাপ হলো।
হতে হতে একেবারে উইক হয়ে পড়লেন। তখনও একবার শেষ চেষ্টা করলাম, যদি ফেরেন, কিন্তু আর পারলাম না। তারপর একদিন আপিসের ভেতরেই অজ্ঞান হয়ে পড়লেন। এতক্ষণে সনাতনবাবু কথা বললেন। আপনি যদি না যান তাহলে আমাকে একলাই যেতে হবে মিস্টার ঘোষাল, আমার দেরি হয়ে যাচ্ছে। মামনি বললেন, নিজের কানে এত কথা শোনার পরেও তোমার সেখানে যেতে প্রবৃত্তি হচ্ছে? সনাতনবাবু বললেন, এত কথা শোনার পরেই তো বেশি করে যেতে ইচ্ছে করছে মামনি। তোমার ঘেন্না হওয়া উচিত ছিল সোনা, এ জন্মেও তোমার আক্কেল হবে না দেখছি। মিস্টার ঘোষাল বললে, কিন্তু আপনি যাচ্ছেনটা কোথায়? হসপিটালে। আজকে আমি তাকে যেমন করে পারি বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসব। এরপর আর চুপ করে থাকা যায় না। মিস্টার ঘোষাল হেসে উঠল, বললে, কিন্তু তিনি তো হসপিটালে নেই। নেই? না, নেই। সনাতনবাবু যেন আকাশ থেকে পড়লেন, বললেন, কেন নেই তো? তাহলে কোথায় গেলেন তিনি? মিস্টার ঘোষাল এবার খুব জোরে তার চুরুটে টান দিয়ে ধোঁয়া ছাড়লে, বললে, মিস্টার সেন তাকে নিয়ে গেছেন। মামনি বললে, কে, কার কথা বললে? মিস্টার ঘোষাল বললে, দীপঙ্কর সেন, আমারই অ্যাসিস্ট্যান্ট। দীপু? মিস্টার ঘোষাল বললে, হ্যাঁ, সেই তাকে হসপিটাল থেকে সরিয়ে নিয়ে গেছে। সনাতনবাবু জিজ্ঞেস করলেন, কোথায় নিয়ে গেছে? সে কি আর কাউকে জানিয়ে নিয়ে গেছে তাকে ভেবেছেন? সনাতনবাবু বললেন, তাহলে দীপুবাবুর বাড়িতেই আছে সতী, তার বাড়িতেই যাব, সেখানে গেলেই তাকে পাওয়া যাবে। না না, মিস্টার সেন তেমন কাঁচা লোক নন, বাড়িতে সে নেই। সনাতনবাবু তবুও কিছু বুঝতে পারলেন না, বললেন, বাড়িতে নেই তো কোথায় আছেন? আরে সে কথাই তো বলতে এসেছি আজকে আপনাদেরকে। তাকে পুলিশে ধরেছে। আজকে আপিসেও আসেনি সে, আপিসে আর আসবেও না। কনভিকশন হলে তো চাকরি আর থাকবে না তার, তাকে আপিস থেকে সাসপেন্ড করা হবে। সনাতনবাবুর তখনও যেন বিশ্বাস হচ্ছিল না কথাগুলো, যেন সমস্ত গোলমাল হয়ে যাচ্ছিল। শম্ভু চুপচাপ দাঁড়িয়ে এতক্ষণ শুনছিল। মামনি বললেন, তাহলে তাহলে কি ভাবছ? যাও, যাও বউকে আনতে। মিস্টার ঘোষাল বললে, আমাকে আপনি চেনেন না মা, আপনি হয়তো ভাবছেন এত কথা আমি কেন বলতে এলাম আপনাদের কাছে, ভাবছেন আমার কিসের স্বার্থ এতে। কিন্তু পৃথিবীতে স্বার্থটাই কি আর সব? একটা সংসার ভেঙে চুরে যাক, সে আর কে চায় বলুন? কেউই চায় না, আমিও চাই না। আপনারা তাকে বাড়িতে নিয়ে এসে সুখে ঘরকন্যা করুন, সেইটাই আমি চাই। মামনি বললেন, আমার আর সুখ চায় না বাবা, সুখের ওপর আমার ঘেন্না ধরে গেছে। সনাতনবাবু বললেন, এসব আমি বিশ্বাস করি না মিস্টার ঘোষাল। দীপুবাবুকে আমি চিনি, আর সতীকেও আমি চিনি। তা সে তো সুখের কথা মিস্টার ঘোষ, আপনি মিসেস ঘোষকে এই বাড়িতে নিয়ে আসুন, সেটাই তো আমি চাই। মামনি বললেন, না, অমন বউকে জেনে শুনে আমি আমার ঘরে ঠাঁই দেব না, আমি বেঁচে থাকতে তো দেবই না। সনাতনবাবু এই কথার কোনো জবাব দিলেন না। শম্ভু পাশেই দাঁড়িয়েছিল, তাকে বললেন, চল। মামনি দেখছিলেন, বললেন, আবার কোথায় যাচ্ছ? সনাতনবাবু বললেন, দীপুবাবুর বাড়িতে, কিংবা তার আপিসে। মিস্টার ঘোষাল বললেন, কিন্তু তিনি তো সাসপেন্ড হয়ে আছেন। তাহলে বাড়িতেই যাব। কিন্তু বাড়িতেও তো তাকে পাবেন না। কেন?
মিস্টার ঘোষাল বললে, তাকে তো কাল রাত্রে পুলিশে ধরে নিয়ে গেছে। মামনি পর্যন্ত চমকে উঠলেন, বললেন, পুলিশে ধরেছে? কেন, চুরি করেছিল নাকি? সনাতনবাবু এতখানির জন্য যেন ঠিক প্রস্তুত ছিলেন না। বললেন, সে কি, কেন? মিস্টার ঘোষাল আবার চুরুটে ধোঁয়া ছাড়লে, বললে, আমার আবার একটা কাজ আছে এদিকে, অনেক কাজ ফেলে এসেছিলাম, শুধু আপনাদের খবরটা দেব বলে। জানি না আপনাদের ভালো করলাম নাকি মন্দ করলাম। যদিও অন্যায় কিছু করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন, কারণ এখন মনে হচ্ছে খবরটা না বললেই হয়তো ভালো করতাম। মামনি বললেন, না বাবু, তুমি আমাদের ভালোই করলে, আমাদের শুভাকাঙ্ক্ষীর কাজই করলে। তুমি বাবা এখন চলে যেও না, একটু বসো, কথাগুলো আমার ছেলেকে আর একটু শোনাও, ওর একটু চৈতন্য হোক। মিস্টার ঘোষাল বললে, এখন আমাকে মাফ করবেন মা, আপনি আমার মায়ের তুল্য, আপনার কথা অগ্রাহ্য করি এমন ক্ষমতা আমার নেই, কিন্তু মাথার উপর আমার অনেক ঝঞ্ঝাট, অনেক ঝামেলা ঝুলছে। এখন তো আবার জেন্টেলম্যানদের কলকাতায় বাস করাই অসম্ভব হয়ে উঠেছে। একটু ভালো মানুষই করেছেন কি সবাই আপনার মাথায় চাটি মেরে যাবে, সবাই আপনাকে বিপদে ফেলে দেবে। মামনি বললেন, সে আর বলো না বাবা, আমি তো হাড়ে হাড়ে বুঝেছি তা। মিস্টার ঘোষাল বললে, এখন আর কতটুকুই বুঝেছেন, আর দিন কতক যাক তখন আরও বুঝবেন। এই ব্রিটিশ গভর্নমেন্ট আছে বলে তবু এখনও আমরা ন্যায় বিচার পাচ্ছি। এরপরে যদি ওই শ্যামাপ্রসাদের রাজত্ব হয় কিংবা গান্ধীর রাজত্ব হয় তাহলে প্রাণ বেরিয়ে যাবে। আমরা গভর্নমেন্ট অফিসে চাকরি করি তাই হাড়ে হাড়ে টের পাচ্ছি। আপনি একজন সম্ভ্রান্ত মহিলা, আপনি আর কতটুকু টের পাবেন? খুব পাচ্ছি বাবা, খুব পাচ্ছি। এই দেখোই না, এখনও ভাড়াটেরা নিয়ম করে ভাড়া দেয় না। এরপর কি আর বাড়িওয়ালাকে মানবে তারা? অত কথা কি, বিশ্বাস করে যার হাতে কাগজপত্র সব দিয়েছিলাম সেই আমার ব্যারিস্টারই সব লুটে পুটে নিয়ে চলে গেল বাবা। দুদিন বাদে আর খেতে পাবো না, এমনই অবস্থা করে দিয়েছে। মিস্টার ঘোষাল যেন আকাশ থেকে পড়ল, বললে, সে কি? হ্যাঁ বাবা, ওই আমার ছেলেকে জিজ্ঞেস করো না, আমি কি তোমার সঙ্গে মিছে কথা বলছি? আপনার ব্যারিস্টার আপনাকে ঠকিয়েছে? এরকম তো বড় একটা হয় না। হয় বাবা, হয়, কলিযুগে সব হয়। কলিযুগ না হলে হিন্দু বাড়ির বউ কি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ফ্ল্যাট ভাড়া করে কলকাতা শহরের বুকে থাকে? কলিযুগ না হলে কি বাড়ির বউ হয়ে রেলের অফিসে বসে মদ্দাদের সঙ্গে চাকরি করে? এমন কথা আগে কেউ কখনো শুনেছে? এ যে ঘোর কলিযুগ বাবা। সনাতনবাবুও নিজের মনে তখন কি যেন ভাবছিলেন, বললেন, এ আমি বিশ্বাস করি না। কি বিশ্বাস করো না? মামনি সনাতনবাবুর দিকে চেয়ে প্রতিবাদ করে উঠলেন। মিস্টার ঘোষাল বললে, কিন্তু আমি তো আপনাকে বিশ্বাস করতে বলছি না, আমার কর্তব্য আমি করে গেলুম, এখন আপনাদের ভালো মন্দ আপনারাই বুঝবেন। কিন্তু দীপঙ্কর বাবুকে পুলিশে কেন ধরেছে? মামনি বললেন, তা চুরি বাটপারি করেছিল বোধহয়, আমি তো তখনই জানি স্বভাব চরিত্র ওর মোটেই ভালো নয়। মিস্টার ঘোষাল বললে, না, চুরি বাটপারি মিস্টার সেন করেনি। তাহলে কিসের জন্য ধরেছে? মিস্টার ঘোষাল শেষবারের মতো চুরুটটা টেনে ধোঁয়া ছেড়ে বললে, কিসের জন্য তা এখনো বুঝতে পারছেন না? পরস্ত্রীকে নিয়ে এলোপ করার জন্য। কথাটা বলেই মিস্টার ঘোষাল হাত জোড় করে নমস্কার করে চলে গেল। বললে, আমি এখন আসি মা, পরে আবার একদিন আসব। মামনি আর সনাতনবাবুর মুখের ওপরে মুখ ঘুরিয়ে ট্যাক্সিতে গিয়ে উঠল মিস্টার ঘোষাল।